আমরা মেয়েরা সবচেয়ে বেশি ব্যস্ত থাকি পরিবার এবং সংসার নিয়ে। তার মধ্যে যদি অতিরিক্ত কোনো কিছু চিন্তা করতে হয় তাহলে কিন্তু সেটা অনেকটাই আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। এই অতিরিক্ত টেনশনের মধ্যে একটা অন্যতম বড় কারণ কিন্তু আমাদের বাসার যে হেল্পিং হ্যান্ড থাকে তাকে নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ শিমুল। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কয়েকদিন ধরে আমি খুব বেশি চেষ্টা করছি যেন আমি একদম নিয়মের মধ্যে চলতে পারি, একটা রুটিন করে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। কিন্তু যতই চেষ্টা করছি না কেন ততই সব কিছু যেন ঘোলাটে হয়ে যাচ্ছে, একদমই কিন্তু পারছি না। মনে মনে পরিকল্পনা করে রাখছি একটা, আর বাস্তবায়ন হচ্ছে আর একটা। তো সত্যি খুব দৌড়ের ওপর আছি কিছুদিন ধরে, আর সত্যি জীবনটা খুব বেশি দুর্বিষহ হয়ে গিয়েছে। তো সকাল সকাল ভেবেছি একদম সব কিছু বের করে রাখবো, আর একদম 10টা-11টার মধ্যে রান্না বান্না করে আজকে কিন্তু আমি একদম ফার্স্ট রেডি হয়ে যাব। তো এই কথা কিন্তু বাসায় বারবার বলছিলাম, কিন্তু না, আমি একদমই কিন্তু আজকে লাড্ডু গুড্ডু হয়ে গিয়েছি। তো আমাদের কিন্তু ছোটোবেলায় বলতো লাড্ডু গুড্ডু, তো সেটা খুব বেশি আজকে মনে পড়ছিল আর হাসছিলাম। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। সকালে কিন্তু ঘুম থেকে উঠেই একদম মাছ মাংস যা কিছু বের করে রাখা লাগে সব বের করে রেখেছি, যাতে করে রান্না বান্না সব কিছু তাড়াতাড়ি করতে পারি। কিন্তু আমি মনে মনে পরিকল্পনা করলে তো হবে না, সেটা আল্লাহরও ইচ্ছা থাকতে হবে, তা না হলে কিন্তু সম্ভব না। তো অনেকটাই চেষ্টা করছিলাম কিন্তু সেটা আসলে আমি সফল হইনি। তো এইদিকে আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে নিয়েছি, আর ডাইনিং টেবিলটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ঘর কিন্তু পরে গুছালেও কোনো সমস্যা হয় না, কিন্তু ডাইনিং টেবিলটা যদি আগে গুছানো না হয় তাহলে কিন্তু নাস্তা বানিয়ে তাড়াতাড়ি সার্ভ করতে পারি না। তো এটা কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যায়। তো টেবিল গুছিয়ে তারপরে কিন্তু আমি নাস্তা বানিয়ে নিয়েছিলাম। আজকে ঝটপট একদম হাতে মাখানো খিচুড়ি বানিয়েছিলাম। তো সেই খিচুড়ি দিয়েই সবাই মিলে নাস্তা করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি রান্না করব, আজকে বেশ কিছু রান্নাবান্না করব। এর কারণ হচ্ছে আজকে আমার আম্মা আসবে। তো মনটা একদমই ভালো ছিল না, আম্মা যখন শুনেছি আসবে তখন খুব বেশি ভালো লাগছিল, কিন্তু পাশাপাশি তারপর খারাপ লাগছিল, কারণ আম্মা একটা কাজে আসবে এবং চলে যাবে, থাকবে না। তো বাসায় আসলে খুব দরকার, এই জন্য আর কি থাকবে না। কিন্তু তারপরও ভালো লাগছিল যে এক ঝলক হলেও মাকে দেখতে পাবো। এখন তো বাবা নেই, এখন আসলে মাই সব। যেহেতু একজন চলে গিয়েছে আর একজনের মর্ম কিন্তু এখন খুব ভালোভাবে বুঝতে পারি। মাছ মাংস সব কিছুই কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তো মুরগির মাংসটা আমি সুন্দর করে সব মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি ঢেঁড়স ভাজি করবো, এই জন্য পেঁয়াজ কুচি, মরিচ ফালি, লবণ হলুদ দিয়ে ভাজিটা করে ফেলবো। তো আমার বাসায় যে কাজ করতেন ওই আপাকে কিন্তু বাদ দিয়ে দিয়েছি। অনেক বাদ দিত, দেখা যেত মাসে একদম 6 দিন 7 দিন, শেষ পর্যায়ে তো আরও বেশি গ্যাপ দেওয়া শুরু করলো। তা আসলে এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে গিয়েছি। তো এক পর্যায়ে এত বেশি বিরক্ত হয়েছি, এরপরে কিন্তু তাকে কাজ থেকে বাদ দিয়েছি। তবে হঠাৎ করে বাদ দিইনি, কয়েকদিন আগে জানিয়েছিলাম, প্রায় 10-12 দিন আগে থেকেই, যাতে করে অন্য কোনো বাসায় উনি কাজে লাগতে পারে। তবে উনি তো কাজে লেগে গিয়েছে, আমি কিন্তু এখনও কোনো কাজের মানুষ পাইনি। তো খুব বেশি কিন্তু আমি দৌড়ের উপরে কাজ করছি এখন। তো ছোটো বাচ্চা নিয়ে সব কিছু ম্যানেজ করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো কষ্ট তো না, আসলে কান্নাও চলে আসে কাজ করতে গেলে, যখন সময় মতো সব কিছু করতে পারি না। তো এই যে রান্না বান্না ভেবেছিলাম তাড়াতাড়ি করে ঘর একদম ঝাড়ু দিয়ে সব কিছু ক্লিন করে একদম সব কিছু পরিপাটি করে ফেলবো, কিন্তু আসলে এটা সম্ভব হয় না। বাচ্চা নিয়ে কাজ করতে গেলে দেখা যায় যে 1 ঘন্টার কাজ 2 ঘন্টা লাগে, এটা কিন্তু যাদের বাসায় বাচ্চা আছে আমরা সবাই জানি। তো ভেবেছিলাম 10টা থেকে 11টার মধ্যে রান্না বান্না শেষ করব, সেখানে রান্না শেষ হয়েছে 12:30টার পরে। তো আমি এদিকে ঢেঁড়স ভাজি করে নিয়েছি, আর এদিকে হচ্ছে মাছটাও ভেজে নিয়েছি। তো মাছটা আমি একটু ভুনা ভুনা করব, আর এদিকে ঢেঁড়স ভাজিটাও প্রায় হয়ে এসেছে, এটা নামিয়ে ফেলবো। তো আজকে কয়েক ধরনের রান্না করব। আজকে 2 পিস মাছ একদম সুন্দর করে কাটা ছাড়িয়ে আমি নিব। তো সেটা আমি মুগ ডাল দিয়ে রান্না করব। তো এটা কিন্তু আমি আম্মার কাছেই শিখেছিলাম, আর খেতে ভীষণ ভালো লাগে। প্রথমে ভেবেছিলাম আজকে একটু জলপাই দিয়ে ডাল রান্না করব, বাসায় জলপাই আছে, তো সার্কের বাবা কিন্তু জলপাই দিয়ে ডাল খেতে পছন্দ করে। তো ওইটা রান্না করতে গিয়ে আবার কেন যেন মনে হলো যে আজকে মুগ ডাল দিয়ে এভাবে মাছ দিয়ে রান্না করি। তো এখানে আমি প্রথমে আদা, রসুন, পেঁয়াজ এবং জিরার পেস্ট দিয়েছি, এরপরে হলুদের গুঁড়া, লবণ, একটু ধনিয়ার গুঁড়া এবং কাঁচামরিচের ফালি দিয়েছি। এখন সব মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি কাজটা গ্যাস অফ করেই করেছিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখন সুন্দর করে মশলাগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপরে যে 2 পিস মাছ আমি এভাবে কাটা ছাড়িয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। তো মাথা ছিল, মাথা দিয়ে করবো ভেবেছিলাম, কিন্তু আমাদের বাসায় কেউ কিন্তু কাটার অংশ থাকলে সেই তরকারি খেতে চায় না, কেউ না। তো এই জন্য কিন্তু মাথা
দিয়ে আমি কখনো কোনো কিছু করি না, আর কাটা ছাড়ানোটা খুব বিরক্ত লাগে। মাছের যে মাথা অংশটা থাকে, এই জন্য কিন্তু আমি মাছের যে অংশ রয়েছে সেই অংশগুলো দিয়ে কিন্তু রান্না করছি, কারণ মাথাতে বেশি কাটা থাকে, সেটা সময় সাপেক্ষ বিষয় হয়ে যাবে। তো এখানে আমি মশলাগুলো কষিয়ে এরপরে মাছের যে অংশ সেটা দিয়েছি, তারপরে ডাল দিয়েছি, খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার অনেক আপুরাই কিন্তু জানতে চেয়েছেন এই ননস্টিক কুকার সেটটা কেমন, এটা ব্যবহার করতে কেমন লাগছে, একটা রিভিউ চেয়েছেন সবাই। তো পার্সোনালি যদি বলতে চাই, আমার কাছে খুব ভালো লেগেছে। কোটিংটা খুবই ভালো লেগেছে, একদম তেল তেলে একটা ভাব, কোনো কিছু কিন্তু লেগে যায় না। তো রিভিউর কথা বলতে গেলে আসলে আমার কাছে ব্যবহার করে ভালো লেগেছে, তা আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই ভালো। তো এখানে আমি সব মশলা কষিয়ে নিয়েছিলাম। প্রথমে পেঁয়াজটা কিন্তু আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি, এরপরে আদা রসুন বাটা, এরপরে আমি এখানে দিয়েছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মাছটা দিয়ে দিয়েছি। এরপরে যখন মাছটা প্রায় হয়ে এসেছে, সেই পর্যায়ে এখানে আমি ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করব। তো অনেক সময় আপুরা জিজ্ঞেস করেন এই ভাজা জিরার গুঁড়াটা আমি কিভাবে করি। তো জিরা আসলে আমি ভেজে তারপরে যখন ঠান্ডা হয়ে যায়, এটা আমি ব্লেন্ডারে করে নিই। ইচ্ছা করলে পাটায় পিষেও কিন্তু করা যাবে। বাসায় তৈরি যে ভাজা জিরার গুঁড়াটা থাকে, সেটা দিলে কিন্তু একটা সুন্দর স্মেল আসে। আগে আমিও কিনে খেতাম, কিন্তু যখন থেকে দেখেছি আম্মা এভাবে করে, তখন থেকে আমি এভাবে ইউজ করি। তো অনেক দিন ধরেই আর কি এভাবে ইউজ করি, অনেক দিন বলতে অনেক বছর ধরেই। তো এখানে হচ্ছে মাছটা কিন্তু হয়ে গিয়েছে, তো মাছটা আমি নামিয়ে ফেলবো। আর এদিকে ডালটা আমি একটু আস্তে বসিয়ে রেখেছি যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমার গত ভিডিওতে নুসরাত জাহান আইডি থেকে এক আপু কমেন্ট করেছে, কমেন্টটা পড়ে আমি খুবই হেসেছি। তা আপু কমেন্ট করেছে, আপু তোমার সাথে যদি দেখা হয় তাহলে আমি তোমার হাত দুটো খেয়ে ফেলবো, তখন তোমার হাতের গুণ আমার ভেতর চলে আসবে। তো যাই হোক আপু, মজা করলাম একটু, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। কিউট বাবাটাকে একটু বেশি করে যত্ন করো। তো আপু অসংখ্য ধন্যবাদ। আর সত্যি আমি খুব হেসেছি তোমার কমেন্টটা পড়ে। মাছ রান্না হয়ে গিয়েছে, এদিকে ঢেঁড়স ভাজিটাও হয়ে গিয়েছে। আর মশলা দিয়ে যেহেতু আগে থেকে মাংসটা মাখানো ছিল, আমি জাস্ট এটাকে কড়াইতে ঢেলে দিলাম। একটু যখন পানি বের হবে, একটু কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পানিটা অ্যাড করব। এই সুযোগে ইছানকেও একটু গোসল করে দিয়েছি। এত দুষ্টু, কখনোই ব্রাশ করতে চায় না, কখনো চুল আঁচড়াতে চায় না, মুখে কোনো ক্রিম দিতে চায় না। তো সারিকা ওকে সবসময় বলে যে তুমি খুবই নোংরা। তো দুই ভাই বোনের এই কথা শুনে খুবই হাসি পায়। তো এই তো এখন কিন্তু চুল আঁচড়াতে চাচ্ছিল না, একটু চুলটা আঁচড়িয়ে দিয়েছি। তো এখানে ওর কিছু মজা দেখছিলাম, ও খুব দুষ্টুমি করছিল। তো সারিকার আমি ওর এই দুষ্টুমি দেখছিলাম, এখানে বারবার ঢং করে শুয়ে যাচ্ছিল, এত পরিমাণে ঢং করে। তো সারিকা মাঝে মাঝে বলে, তুই মেয়ে হলে যে কি করতি। তো ইছান বাবাকে গোসল করে দিয়ে আমি আবারও কিচেনে চলে এসেছি। তবে কিচেনে আমি কখনোই কিন্তু একা থাকি না, ওরা 2-1 মিনিট পর পর আসতেই থাকে। মায়েদের যেমন সন্তান ছাড়া ভালো লাগে না, আসলে সত্যি কথা বলতে সন্তানদেরও হয়তো বা মা ছাড়া ভালো লাগে না। তো এখানে হচ্ছে মুরগি মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানিটা অ্যাড করে দিয়েছি। আর অন্য সাইডে কিন্তু ডালটাও হয়ে গিয়েছে, তো ডালটা আমি এখন নামিয়ে ফেলবো। নামানোর আগ মুহূর্তে আমি একটু ভাজা জিরা দিয়েছিলাম, যাতে করে একটা ফ্লেভার আসে ভালো, এই জন্য। তো এখন হচ্ছে আমি এই পর্যায়ে ডালটা নামিয়ে ফেলেছি। খুব বেশি গাঢ়ও করিনি, আবার খুব বেশি কিন্তু পাতলাও করিনি, যেহেতু নামানোর পরে কিন্তু এটা এমনিতেই একটু গাঢ় হয়ে আসে। তো খাবার দাবার সব কিছু এখন আমি টেবিলে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে গোসলও করে নিয়েছি, আর আম্মারাও চলে এসেছে। তো আসলে খারাপ লাগছিল, খুব অল্প সময়ের জন্য পেয়েছি, কিন্তু তারপরেও দেখা হয়েছে। তো এখানে আমি রান্না করেছিলাম মুরগি মাংস, ঢেঁড়স ভাজি, একটু মাছ ভুনা করেছিলাম। আর এখানে হচ্ছে আমি ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে একটা মাছ রান্না করেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। তো আমার অনেক আপুরাই কিন্তু আমাকে মাঝে মাঝে কমেন্ট করেন আমার আসলে বিজনেস পেজের নাম কি বা চ্যানেলের নাম কি। তো আমি খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখেন ওয়ার উইথ শিমুল এই নামটা লিখে আপনারা সার্চ দেবেন ইউটিউবে কিংবা ফেসবুকে। ফেসবুকে এই নামে আমার একটা পেজ আছে, আর এখানে কিন্তু একটা চ্যানেল আছে। তো ইউটিউবে কিন্তু আমার যে চ্যানেলটা আছে, সেখানে কিন্তু আমি রেগুলার ড্রেসের ভিডিও দিই। তো আপনারা যারা জানেন না, তারা চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা ফেসবুকে আছেন, তারা কিন্তু চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। এরপরে কিন্তু আমার যে ক্যাবিনেট রয়েছে, তার এক পাশের একটা পাল্লা আমি খুব ভালোভাবে ক্লিন করে তারপরে কিন্তু একদম ফাঁকা করে নিয়েছি। তো আমি আসলে যে কোনো জিনিস ক্লিন করলে এমনই করি, যখন যেটা মাথায় আসে একটা একটা করে পার্ট করে করি, কারণ পুরোটাই একবারে আসলে ক্লিন করা পসিবল না, সেটা অনেক বেশি সময় সাপেক্ষ। আর তার উপরে যদি থাকে আমার মতো ইছান বাবার মতো একটা চঞ্চল বাচ্চা, তাহলে তো আসলে কথাই নেই। তো এই কথা বললে তো আবার আমাকে অনেক আন্টিরা ফোন দিয়ে বকাবকি করবে যে কেন আমি ইছানকে দুষ্টু বলি। তো ভালো লাগে ইছানকে যে আপনারা সবাই অনেক ভালোবাসেন, এটা সত্যি খুব ভালো লাগে।
তো এখানে নিচের যে তাকটা সেটা কিন্তু গুছিয়ে নিয়েছি আর উপরে তাকটাও গুছিয়ে নিচ্ছি। তো আমি আসলে আমার যেহেতু কিচেনে কোনো ক্যাবিনেট নাই, এজন্য আমি ননস্টিকের যে পাতিল হাঁড়িগুলো থাকে বা যেগুলো আমি খুব কম ব্যবহার করি, সেই সব জিনিসগুলো কিন্তু আমি দেখা যায় যে আমার যে ক্যাবিনেটের নিচে পাল্লাগুলো রয়েছে সেখানেই কিন্তু রাখি। কারণ ওখানে ওপেন যদি আমি ফেলে রাখি তাহলে দেখা যাবে একদম তেল চিটচিটে হয়ে যাবে। এজন্য এগুলোই আমি সুন্দর করে ইউজ করার পরে একদম পানি ঝরিয়ে মুছে আমি এখানে রেখে দেই। সংসারটা যেহেতু আমার, অতএব সংসারের যে জিনিসগুলো রয়েছে সেগুলোর যত্ন নেওয়ার দায়িত্বটাও কিন্তু আমার। সংসারটা যত পরিপাটি করে গুছিয়ে রাখা যায়, আমার কাছে মনে হয় সেই সংসারের প্রতি মায়া এবং ভালোবাসা ঠিক ততটাই কিন্তু বেড়ে যায়। তো এই জন্য কিন্তু আমরা মেয়েরা সংসার ছেড়ে বাবার বাসায়ও যেতে চাই না, শুধুমাত্র এই সংসারের একটু কাজ এলোমেলো হয়ে যাবে বলে। তো যাই হোক, আমি কিন্তু এখানে জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। এরপরে সরাসরি চলে এসেছি কিচেনে। তো আজকে একটা পুডিং বানাবো। অনেক দিন পর আজকে পুডিং বানাচ্ছি। একটা সময় কিন্তু প্রায়ই বানানো হতো। কেকটা তারপরও মাঝে মাঝে বানানো হয়, কিন্তু পুডিংটা আসলে খুব কম বানানো হয়। আর আগে যেহেতু আমি খুব বেশি দেখা যেত একদম ক্রিম কেক বানাতাম, এখন তো ক্রিম কেকের কথা মনে পড়লে খুব ভয় লাগে। কারণ এত বেশি পরিমাণে সব কিছু এলোমেলো হয়, সব কিছু এত মাখামাখি হয়, সেগুলো ক্লিন করতে কিন্তু অনেক সময় লেগে যায়। তো এখানে আমি দুধটা জাল করে কিন্তু আগেই ঠান্ডা করে রেখে দিয়েছিলাম যে সন্ধ্যার সময় বানাবো এই জন্য। তো এখানে আমি টোটাল 4টা ডিম দিয়েছি। এরপরে হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখানে যে দুধ আর চিনির মিশ্রণটা সেটা কিন্তু আমি একটু ছেঁকে নিয়েছিলাম ভালো করে। আমার আসলে পুডিং বানাতে ভালো লাগে না একটা কারণেই, আর সেটা হচ্ছে যে আমি পুডিং বানালে মনে হয় পুরো পুডিংটা আমি নিজেই একাই পুরোটা খেয়ে ফেলি। তো এই জন্য কিন্তু পুডিং বানাতে ইচ্ছে করে না, মনে হয় যে এই ভাগটা কাউকে দিব না। তা আসলে সম্ভব না পুরোটাই খাওয়া, কিন্তু কেন যেন পুডিং জিনিসটা খেয়ে একদম তৃপ্তি হয় না। মনে হয় যে অনেক বড় একটা পুডিং বানালেও সেটা খেয়ে তৃপ্তি হতো না। তো যেহেতু মিষ্টি জাতীয় খাবার খুব বেশি কিন্তু খাওয়াও যায় না, দেখা যায় 2-3 পিস খেলেই একদম কিন্তু পেট ভরে যায় বা একটা অরুচি ভাব চলে আসে। তো এখানে আমি পুডিংয়ের বাটিটা দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। তো আমি কিন্তু নিচে কোনো স্ট্যান্ড দেই না, আমি একদম ডিরেক্ট এভাবেই তৈরি করি। তো সবসময় আমি কিন্তু এভাবেই পুডিংটা বানাই। তো পুডিংটা হয়ে গিয়েছে, প্রায় 40 মিনিটের মতো ছিল। তারপরে আমি এটাকে নামিয়ে ফেলেছি। বাচ্চাদের পুডিং খাওয়া খুব ভালো, এটা আমি আর কি জানি। তো এই জন্য মাঝে মাঝে ইচ্ছে করে যে ইজানকে একটু পুডিং বানিয়ে দিব। তো বানানোই হয় না। আজকে আসলে খুব শখ করে বানিয়েছি যে আজকে একটা পুডিং বানাই। মাঝে মাঝে কিছু জিনিসের প্রতি খুব আগ্রহ হয় যে না, আজকে এই জিনিসটা রান্না করব, আজকে এই জিনিসটা তৈরি করব। তেমনি আজকে কিন্তু পুডিং বানানোর প্রতি খুব বেশি আমার আজকে একটা মানে ঝোঁক বা প্রবণতা কাজ করছিল। আর পাশে কিন্তু ইছান বাবা একদম অধীর আগ্রহে বসে আছে। সে মনে করেছে এটা কেক, বারবার বলছিল আম্মু কেক দাও, কেক দাও। তো এটা শুনে আমি আর সারিকা খুব হাসছিলাম। আমি বলছিলাম এটা কেক না, এটা পুডিং। তো ও কিন্তু খুব আগ্রহ নিয়ে বসে আছে, ও মানতেই রাজি না, ও ভাবছে এটা কেক। তো খেয়েছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই তো প্লেট নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। আমি ওকে প্রথমেই কাটার পরে একটা পিস কিন্তু মুখে দিয়েছি, এরপরে সারিকাকে দিয়েছি। তো এই তো ছিল আমাদের একদম সন্ধ্যার একটা হালকা নাস্তা। এটা ছিল রাতের ভিডিও। মাঝে মাঝে ইজান যখন খেতে চায় না, আমি রাতে এভাবে কিন্তু ক্যাবিনেটের ভেতরে যে লাইটটা সেটা জ্বালিয়ে দিই। এতে করে ও কিন্তু একদম এখানে দৌড়াদৌড়ি করে। পুরো ডাইনিং এরিয়াটা যেহেতু অনেক বড়, তো ওদের জন্য আসলে একটু সুবিধা হয়, ওরা দৌড়াদৌড়ি করে, একটু খেলাধুলা করে। তো এইভাবে করতে করতে কিন্তু খেয়ে নেয়। আসলে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য অনেক টেকনিক আমাদেরকে আসলে ফলো করতে হয়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমার মায়ের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।